আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, প্রিয় সহকর্মী ও আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছেন, সকলকে হারুন মোল্লা ডিগ্রি কলেজের পক্ষ থেকে সুস্বাগতম। আমি মোহাম্মদ আবদুল্লাল মামুন, অর্থনীতি বিভাগ সহকারী অধ্যাপক, হারুন মোল্লা ডিগ্রি কলেজ, মিরপুর 12, পল্লবী, ঢাকা 1216। আমি ধন্যবাদ জানাই হারুন মোল্লা ডিগ্রি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যারকে, যার দক্ষ পরিচালনায় হারুন মোল্লা কলেজটি দিন দিন উন্নতির দিকে যাচ্ছে এবং মিরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমি সুস্বাস্থ্য কামনা করি ঢাকা 16 আসনের মাটি মানুষের নেতা, আমাদের অভিভাবক, আমাদের প্রিয় এমপি স্যার আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা স্যার এবং কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা বর্তমান গভর্নিং বডির সভাপতি আলহাজ এখলাস উদ্দিন মোল্লা স্যারকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো এবং পড়াশোনা করছো। বিশেষ করে যারা এবার 2020 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেই সকল পরীক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। তোমরা সময় নষ্ট না করে নিয়মিত পড়াশোনা করবে এবং আমার এই অনলাইন ক্লাসটি তোমরা ফলো করবে, তাহলে তোমরা উপকৃত হতে পারবে। এবং যারা এবছর 2020 সালে এসএসসি পাস করেছে, সেই সব নবাগত শিক্ষার্থী বন্ধুদেরও আমার এই ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আমি হারুন মোল্লা ডিগ্রি কলেজের তোমাদেরকে পরিদর্শন করার আহ্বান রাখছি। চলে যায় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাস শুরু করি। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের আমরা চতুর্থ অধ্যায়ের দুটো ক্লাস অলরেডি আগে নিয়ে ফেলেছি। অধ্যায়ের নাম জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। আজকে দেখো এই অধ্যায়টা আমরা শেষ করব। তাহলে কতগুলো বিষয় জনসংখ্যা সম্পর্কিত কতগুলো ছোট ছোট বিষয়ের সূত্র আছে, সেই বিষয়গুলো থেকে অনেক সময় কোশ্চেন আসে। এক নম্বর হলো জনসংখ্যা পরিমাপ। এই বিষয়গুলো তোমরা একটু নোট করে ফেলো। জনসংখ্যা পরিমাপ। দেখো, জনসংখ্যা পরিমাপ বলতে কি বুঝি, যে জনসংখ্যা পরিমাপের সংজ্ঞাটা যদি আমরা এভাবে দিতে চাই যে একটি দেশের জনসংখ্যার প্রভাব উক্ত দেশের জনসংখ্যার কাঠামো তথা জনসংখ্যার গঠন, আয়তন, আকার, পেশাগত বন্টনের উপর নির্ভর করে। এইসব স্তর পরিমাপ করাকে বলা জনসংখ্যার পরিমাপ। তাহলে জনসংখ্যার পরিমাপ বলতে কি বুঝি, তাহলে একটি দেশের তোমার জনসংখ্যার গঠন, আয়তন, আকার, পেশাগত বন্টন উপর নির্ভর করে। এইসব স্তর পরিমাপকে বলা হয় কি? জনসংখ্যার পরিমাপ। এখন আমরা দেখব জনসংখ্যার ঘনত্ব। এই বিষয়গুলো আমাদের পরীক্ষায় আসে, যে জনসংখ্যার ঘনত্ব পরিমাপ কর। একটি দেশের জনসংখ্যার ঘনত্ব অর্থাৎ তোমার মেজার্স অফ ডেন্সিটি অফ পপুলেশন। তাহলে জনসংখ্যার ঘনত্ব বলতে কি বুঝে শিক্ষার্থীরা? জনসংখ্যার ঘনত্ব বলতে কোনো দেশে প্রতি বর্গ মাইলে বা বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে, অর্থাৎ প্রতি বর্গ মাইলে বা প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে, এটাকেই বলা হয় কি? জনসংখ্যার ঘনত্ব। তাহলে পরীক্ষায় যদি আসে যে জনসংখ্যার ঘনত্ব বলতে কি বুঝি, যে একটি দেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বা কত জনসংখ্যা বসবাস করে, তাকে বলা হয় জনসংখ্যার ঘনত্ব। এখন জনসংখ্যার ঘনত্ব বের করার একটা সূত্র আছে, দেখো, ডিপি, ডেন্সিটি অফ পপুলেশন। ডিপি সমান সমান টিপি বাই টিএ। টিপি বাই টিএ অর্থাৎ টোটাল পপুলেশনকে টোটাল এরিয়া দিয়ে ভাগ করলে একটি দেশের জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। তাহলে মনে করো একটি দেশের মোট জনসংখ্যা থাকবে, টোটাল পপুলেশন মানে কি? মোট জনসংখ্যা লাগবে এবং তার মোট আয়তন লাগবে। তাহলে এটাকে যদি আমরা সোজা কথায় বলতে চাই যে মোট জনসংখ্যাকে ওই দেশের মোট আয়তন দ্বারা ভাগ করলে তাদের জনসংখ্যা ঘনত্ব পাওয়া যাবে। তাহলে মনে কর একটি দেশের মোট জনসংখ্যা আছে কত, যদি আমরা এটা ধরে নেই, দেখ একটা দেশের মোট জনসংখ্যা হলো 15,89,32,000, ধরে নিলাম 890, আর এর আয়তন হলো মনে করো আমাদেরই 1,47,570 বর্গ কিলোমিটার। তাহলে আমরা কি করলাম? মোট জনসংখ্যাকে মোট আয়তন দ্বারা ভাগ করলে ওই দেশের জনসংখ্যা ঘনত্ব পাওয়া যাবে। তাহলে এখানে যেটা যদি ভাগ করি, তাহলে আমাদের দেখো প্রতি বর্গ কিলোমিটারে
কতজন লোক বাস করে? 1077 জন লোক বাস করে প্রতি বর্গ কিলোমিটারে। তাহলে আমি যদি আমার এই সূত্রটা মনে থাকে তাহলে ইজিলি আমি জনসংখ্যা ঘনত্ব বের করতে পারবো। তাহলে একটি দেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে সেটাকে বলা হয় জনসংখ্যার ঘনত্ব। আর এই জনসংখ্যার ঘনত্ব বের করতে গেলে তোমার এই সূত্রটা মনে রাখতে হবে, টিপি অর্থাৎ মোট জনসংখ্যাকে যদি তুমি এরকম বাংলায় লিখতে চাও তাহলে মোট জনসংখ্যাকে মোট আয়তনের দ্বারা ভাগ করলে ওই দেশের জনসংখ্যা ঘনত্ব পাওয়া যাবে। তাহলে বাংলাদেশের মোট জনসংখ্যা মনে করো 15,89,890 জন, এবং তারা আমাদের আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার। এই ভাগ করলে প্রতি বর্গ কিলোমিটারে 1077 জন লোক বাস করে। এখন কোশ্চেন হলো, বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব বেশি হওয়ার কারণ কি? দেখো আমরা সাথে সাথে একটু জনসংখ্যা ঘনত্ব বেশির কারণ কি, তাহলে এগুলো আমি একটু আলোচনা করি, শুধু পয়েন্টগুলো দিই, কারণগুলো কি কি। তাহলে এটাও তোমাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব বেশি হওয়ার কারণ কি। কয়েকটা পয়েন্ট খেয়াল করো, যে 1 নম্বর কারণ হলো কি ভূপ্রকৃতি। বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব প্রধান কারণ হলো ভূপ্রকৃতির উপর নির্ভরশীল। যেমন পার্বত্য অঞ্চলের চেয়ে সমতল ভূমিতে মানুষের জীবিকার নির্বাহের অনুকূল পরিবেশ, যাতায়াত ইত্যাদি সুযোগ সুবিধা বেশি থাকে। বাংলাদেশের অধিকাংশ এলাকা সমতল, তাই এই কারণে কিন্তু সেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি। এটা কিন্তু একটা প্রধান কারণ, যে ভূপ্রকৃতি একটা বড় ফ্যাক্টর একটা দেশের জনসংখ্যা বেশি বা ঘনত্ব হওয়ার কারণ। যদি তোমার পাহাড়ি এলাকায় থাকে দেখবে যে সেখানে জনসংখ্যা ঘনত্ব, যেমন আমাদের পার্বত্য চট্টগ্রাম জনসংখ্যা ঘনত্ব কিন্তু কম, পাহাড়ি এলাকায় বসতি কম, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ এলাকা কিন্তু সমতল। এই সমতল হওয়ার কারণে জনবসতি বেশি হয়, এটা একটা প্রধান কারণ আমাদের মাথায় রাখতে হবে। এরপরে 2 নম্বর বলছে জলবায়ুর একটা ফ্যাক্টর আছে, জলবায়ুর কারণে। তারপর জন্ম নিয়ন্ত্রণ অনীহা, আমাদের দেশে জনসংখ্যা জন্ম নিয়ন্ত্রণ অনীহা আছে। জমির উর্বরতা, আমাদের দেশে জমির উর্বরতা বেশি, এর কারণ। তোমার পুত্র সন্তানের কামনা, দেখবে যে অনেকের মেয়ে 2টা মেয়ে হলো, তারপরে ছেলেরা আসে আরও 3-4টা মেয়ে হলো, এই একটা বিষয় আছে। তারপরে খাদ্য সেচের আধিক্য, তারপর বহু বিবাহ, জন্ম মৃত্যু হারের, জীবনযাত্রা মান নিম্ন, তারপরে বাল্য বিবাহ এবং চরম দরিদ্রতা। এই পয়েন্টগুলো মনে রাখতে হবে যে এই সবগুলোর কারণে বাংলাদেশের কি হয়, জনসংখ্যার ঘনত্ব বেশি হয়। তাহলে আমাদের পরীক্ষায় যদি আসে যে বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব বেশি হওয়ার কারণগুলো কী কী, তাহলে তুমি এই পয়েন্টগুলো দিয়ে অ্যান্সারগুলো করলেই হয়ে যাবে। একটা বিষয় খেয়াল রাখবা যে অর্থনীতি 2য় পত্রের অ্যান্সারগুলো করতে গেলে বেশিরভাগ কোশ্চেনগুলো আমরা যদি পয়েন্ট আকারে লিখি তাহলে আমরা লিখতেও সুবিধা হবে এবং ভালো মার্ক পাওয়া যাবে। আর যদি তুমি পয়েন্ট আকারে না লেখো তাহলে কী হবে, তুমি তুলনামূলকভাবে মার্ক কম পাবে। এটা একটা আমাদের বিষয় মাথায় রাখতে হবে। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে জনসংখ্যার ঘনত্ব কাকে বলে, জনসংখ্যা ঘনত্ব নির্ণয়ের সূত্রটা কি, এবং বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব বেশি হওয়ার কারণগুলো কী কী, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। এখন আমরা আসি, দেখো আমরা এইবার গুরুত্বপূর্ণ কতগুলো জনসংখ্যার নির্ধারক সমূহ কী কী, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে অনেকগুলো সূত্র আসবে। জনসংখ্যা নির্ধারক সমূহ, জনসংখ্যার নির্ধারক সমূহ বলতে কি বোঝাচ্ছে, একটি দেশের জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন ধারণার সাংখ্যিক পরিমাপকে জনসংখ্যা নির্ধারক বলা হয়। তার মানে কি, জনসংখ্যার সম্পর্কিত বিভিন্ন বিষয়টাকে সাংখ্যিক আকারে প্রকাশ করাকে বলা হয় জনসংখ্যার নির্ধারক। জনসংখ্যা নির্ধারকের মধ্যে প্রথমে আমরা আসি যে জন্মহার বা স্থূল জন্মহার, যাই বলো না কেন, এটা পরীক্ষা আমাদের আসে যে জন্মহার নির্ণয় করো। তাহলে তোমার বার্থ রেট, অর্থাৎ বার্থ রেট বের করতে বলে। সেক্ষেত্রে জন্মহার বের করার সূত্রটা কি, কোন দেশে প্রতি বছরে মোট জনসংখ্যা প্রতি হাজারে যে পরিমাণ জীবিত শিশু জন্মগ্রহণ করে তাকে সেই দেশের জন্মহার বলে। তার প্রতি হাজারে যে পরিমাণ জীবিত শিশু জন্মগ্রহণ করবে সেটাকে আমরা বলবো যে জন্মহার বা স্থূল জন্মহার প্রতি হাজার। এটা খেয়াল রাখবা যে তোমার জন্মহার বের করতে গেলে হাজারটাই হতে হবে। প্রতি হাজারে যে পরিমাণ জীবিত শিশু জন্মগ্রহণ করে তাকে বলবো আমরা কি, তোমার জন্মহার। জন্মহার নির্ণয় করার সূত্র আছে, দেখো তোমার বিআর, বার্থ রেট বের করার একটা সূত্র আছে। নির্দিষ্ট বছরে মোট জীবিত জন্ম করো, নির্দিষ্ট বছরটা হবে কিন্তু নির্দিষ্ট বছরে
মোট জীবিত জন্ম হার, জীবিত এর বিষয়গুলো কিন্তু আসবে, যে জীবিত জন্ম হার ডিভাইডেড নির্দিষ্ট বছরের মধ্য সময় মোট জনসংখ্যা। তাহলে নির্দিষ্ট বছরের তোমার মধ্য সময়ে মোট জনসংখ্যা, মধ্য সময়ে মোট জনসংখ্যা, এটা আমাদের মাথায় রাখতে হবে। তার মানে এই দুইটা জিনিস লাগবে। তুমি যদি তোমার বার্থ রেট বের করতে চাও তাহলে মোট জীবিত জনসংখ্যা লাগবে এবং মোট জনসংখ্যা লাগবে, এবং তাকে কি করব আমরা 1000 দিয়ে গুণ করব। তাহলে এটাকে দিয়ে ভাগ করার পরে যে ফলটা হবে তাকে আমরা 1000 দিয়ে গুণ করব। এখন দেখো আমরা যদি একটা ধরে নেই, একটা দেশের মোট জীবিত শিশু জন্মগ্রহণ করলো কত এবং মোট জনসংখ্যা আছে এত এবং তার জন্মহারটা কত, দেখো আমরা বের করি। তাহলে এখানে একটা আমরা অঙ্ক দেওয়া আছে, এটাই কি ধরে নিই। দেখো এটাকে দিয়ে যদি আমরা ধরে নিলাম এটা ইন্টু 1000 দিয়ে ভাগ করলে কিন্তু দেখো এখানে 30 জন শিশু জন্মগ্রহণ করছে। তুমি এটা দিয়ে এই 3টা কেটে দাও, আর এখানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5, এখানে আরেকটা শূন্য হবে অবশ্য 6। এই তাহলে দেখো এই বিষয়টা এরকম কাটাকাটি করলে বিষয়টা কি আসে, 30 জন তোমার এই শিশু জন্মগ্রহণ করে। তার মানে একটা নির্দিষ্ট বছরে মনে করো 2018 সালে মোট জীবিত শিশুর সংখ্যা ছিল এত এবং ওই বছরে মোট জনসংখ্যা ছিল এত, এবং তাকে 1000 দিয়ে গুণ ভাগ, এই দুটোকে ভাগ করে 1000 দিয়ে গুণ করলে আমরা ওই বছরের স্থূল জন্মহার বা জন্মহার বিষয়টা আমরা বের করতে পারবো। তাহলে জন্মহার বের করার সূত্রটা কি, যে কোনো নির্দিষ্ট বছরে সংখ্যাটা আগে খেয়াল রাখো, কোনো নির্দিষ্ট বছরে প্রতি বছরে কোনো নির্দিষ্ট দেশে প্রতি বছরে মোট যে পরিমাণ জীবিত শিশু জন্মগ্রহণ করে তাকে বলা হয় কি সেই দেশের জন্মহার। এখন আমরা আসি মৃত্যুহার। তাহলে জন্মহার যেরকম বিষয়টা আছে এখানে শুধু মৃত্যুর বিষয়টা আসবে। তাহলে পরীক্ষায় আমাদের এইগুলো যদি আসে তাহলে তোমরা অবশ্যই পারবে, এই সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে। মৃত্যুহার বা ডেথ রেট। তাহলে ডেথ রেট বা মৃত্যুহার বলতে কি বুঝি, কোনো দেশে প্রতি বছরে মোট জনসংখ্যা প্রতি হাজারে যে পরিমাণ লোক মৃত্যুবরণ করে তাকে বলা হয় কি, যে মৃত্যুহার। যে কোনো একটা দেশে প্রতি বছরে মোট জনসংখ্যা যে পরিমাণ মৃত্যুবরণ করে তাকে বলা হয় মৃত্যুহার। তাহলে মৃত্যুহার বের করতে গেলেও একই জিনিসটা আসে আমাদের, এখানে ডিআর লেখো, ডেথ রেট। অর্থাৎ পরীক্ষা অনেক সময় আছে স্থূল মৃত্যুহার, স্থূল জন্মহার এরকম আসতে পারে, অর্থাৎ তখন এই ক্রুড কথাটা আসবে, একই বিষয়টা মাথায় রাখবে। তাহলে এর সূত্র হলো কি, মোট মৃত্যুর সংখ্যা বাই ওই যে মাঝামাঝি সময় মোট জনসংখ্যা, আমি ওইটুকু আর লিখলাম না, তোমরা ওইটুকু মোট জনসংখ্যা ইন্টু 1000, এটা হচ্ছে তোমার সূত্র। তো এই সূত্রটা মোট মৃত্যুর সংখ্যাকে ওই নির্দিষ্ট দেশের বা বছরের মাঝামাঝি সময়ের মোট জনসংখ্যাকে তোমাকে ভাগ করে 1000 দিয়ে গুণ করলে মৃত্যুর হার পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি 15 লক্ষ তো তোমার মৃত্যু হার হয় এবং তোমার 10 কোটি যদি জনসংখ্যা হয় তাহলে কি হয় দেখো, 15 লক্ষ আমরা 15 লক্ষ মৃত্যু হার ধরে নিলাম, আর 10 কোটি ইন্টু 1000, এটা দিয়ে ভাগ করে কাটাকাটি করলে কি হবে, যে 15 জন তোমার কি হয় যে মৃত্যুবরণ করে। তাহলে মৃত্যু হারটা কি 15। তাহলে আমরা একটা বিষয় জানলাম যে মৃত্যু হারটা কি, কোনো দেশে প্রতি বছরে মোট জনসংখ্যাকে প্রতি হাজারে মোট যে পরিমাণ মৃত্যুবরণ করে তাকে হয় মৃত্যু হার। তাহলে মৃত্যু হার বের করতে গেলে মোট মৃত্যুর পরিমাণ লাগবে
এবং ওই বছরের মাঝামাঝি সময় মোট জনসংখ্যা লাগবে, ওটা মোট মৃত্যুর সংখ্যাকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করলে আমরা কি পাবো, মৃত্যুর হার পাবো বা স্থূল মৃত্যুর হার বিষয়টা আমরা পাবো। তাহলে এইটা আমরা শিখতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা। তাহলে মোট জন্ম হার মোট মৃত্যু হার যদি পরীক্ষা আসে আমরা বের করতে পারবো। এরপর আসো দেখো জনসংখ্যার স্বাভাবিক হার। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার, স্বাভাবিক বৃদ্ধির হার, এটা জাস্ট সূত্রগুলো মনে রাখলে হয়ে যায় যে প্রতি বছরে প্রতি হাজারে খেয়াল রাখতে হবে, প্রতি হাজারে জন্মহার মৃত্যুহারের পার্থক্য হলো কি জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি, অর্থাৎ প্রতি হাজারে জন্মহার মৃত্যুহার স্বাভাবিক পার্থক্য হলো যে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার। তাহলে এটার সূত্র হলো কি, যেটা যদি আমরা বের করতে চাই তাহলে জন্মহার লাগবে তোমার মাইনাস মৃত্যু হার, পার্থক্য মানে বিয়োগ করতে হবে মৃত্যু হার, ঠিক আছে, দিয়ে আমরা কি করব 1000 দিয়ে ভাগ করব আর 100 দিয়ে গুণ করব, তাহলে কি হবে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হারটা পাওয়া যাবে। তাহলে মনে করো জন্মগ্রহণ করছে 30 জন, 30 আর মৃত্যু হার হলো 15, যেটা আগে আমরা বের করলাম। ওকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি আর 100 দিয়ে গুণ করি তাহলে কি দাঁড়াতে দেখো 1500 আর ডিভাইডেড 1000, এটা দিয়ে ক্যালকুলেট করলে 1.5, এটা পার্সেন্টেজ আসতেছে। তাহলে এটাই হচ্ছে জনসংখ্যার স্বাভাবিক হার, অর্থাৎ প্রতি হাজারে জন্মহার মৃত্যুহারের পার্থক্য হলো কি জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এইবার দেখো পরীক্ষায় আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, এটা পরীক্ষা আমাদের আসে যে জনসংখ্যার স্বাভাবিক হার বের করো, এই জনসংখ্যার বৃদ্ধির হার, এটা পরীক্ষায় আমাদের আসে। যেমন স্থূল জন্মহার আসে, স্থূল মৃত্যু হার আসে, জনসংখ্যার ঘনত্ব পরিমাপ করার বিষয়টা আসে এবং জনসংখ্যা বৃদ্ধির হার আসে, এটা মাথায় রাখবা। জনসংখ্যা বৃদ্ধির হার, তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার বিষয়টা হলো কি জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হারের সাথে দেশান্তরের শতকরা হার বিয়োগ করে যে হার পাওয়া যায় তাকে বলা জনসংখ্যার বৃদ্ধির হার। অর্থাৎ দেশান্তর বলতে কি বুঝি, এক দেশ থেকে অন্য দেশে যাবে আবার অন্য দেশ থেকে সে দেশে আসবে, এই যে এদের যে পার্থক্য আছে সেই পার্থক্যের বিষয়টা হলো, তাহলে দেশান্তরের বিষয়টা হলো এটা যে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হারের সাথে দেশান্তরের শতকরা হার বিয়োগ করে যে হার পাওয়া যায় তাকে বলা জনসংখ্যা বৃদ্ধির হার। জনসংখ্যা বৃদ্ধির হারের একটা সূত্র আছে, সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন জন্মহার প্লাস বহিরাগমন, বহিরাগমনের হার বিষয়টা আসবে, ব্র্যাকেট দাও, তারপর আছে মৃত্যু হার প্লাস বহির্গমন, বহির্গমনের হার এটা, তারপর আমরা কি করব 1000 দিয়ে এটাকে ভাগ করব, দিয়ে তুমি 100 দিয়ে গুণ করবা, তাহলে জনসংখ্যার বৃদ্ধি হার বের করতে গেলে কি লাগবে, জন্মহার লাগবে, বহিরাগমনের হার লাগবে, মৃত্যু হার লাগবে, বহির্গমনের হার লাগবে, এই 4টা ইনফরমেশন দেওয়া থাকবে কোশ্চেনে, সেখানে তাহলে আমরা জনসংখ্যা বৃদ্ধির হার বের করতে পারবো। তাহলে এখানে একটা বিষয় খেয়াল রাখো, একটা দেশের মানুষ যেমন বিদেশে যেতে পারে, আবার বিদেশি নাগরিকও সে দেশে আগমন করতে পারে, ফলে জনসংখ্যার বৃদ্ধির হার নিরূপণের জন্য দেশের জন্ম মৃত্যু হারের সঙ্গে বহিরাগমনের হারের অন্তর্ভুক্ত করা হয়, অর্থাৎ জন্মহার এবং বহির্গমনের হারের সমষ্টি থেকে মৃত্যু হার এবং বহির্গমনের হারের সমষ্টি বিয়োগ করে ওই বিয়োগফলকে 1000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে কি পাওয়া যায়, জনসংখ্যা বৃদ্ধির হার পাওয়া যায়। বহির্গমন মানে কি এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া, আর বহিরাগমন মানে তোমার অন্য দেশ থেকে সে দেশে আসা, এই বিষয়টা। তাহলে তোমাকে প্রশ্নে যদি আমরা ধরো তোমার প্রশ্নে দেওয়া থাকলো বিষয়টা, তোমার জন্মহার দেওয়া থাকলো, আমরা যেটা বের করলাম 30 আর বহিরাগমন 2, এটা দেওয়া আছে মনে করো, আর মৃত্যু হার দেওয়া আছে আমরা বের করছি 15 আর বহিরাগমন দেওয়া আছে হলো 4 ভাগ 1000 ইন্টু 100, এটা মনে করো
যে আমরা জন্ম হার বের করছি এর আগে, মৃত্যু হার বের করলাম, আর বহির্গমনের হার 2%, আর বহিরাগমনের হার 2%। যেমন আমাদের বিদেশ থেকে আসে লোক কম, আমাদের দেশ থেকে বিদেশে বেশি যায়, তাহলে সেই বিষয়টা দেওয়া আছে এটা। তাহলে এইটা আমরা যদি ক্যালকুলেশন করে বের করতে চাই, তাহলে 32 মাইনাস 19 ভাগ 1000 ইন্টু 100, তারপরে 32 থেকে তুমি 19 বিয়োগ করলে 13 হয়, তাহলে 1300 ভাগ 1000। তাহলে কি করলাম, এটা থেকে এটা বিয়োগ করে এর সাথে 100 গুণ করলে 1300, এটা দিয়ে কাটাকাটি করো, তাহলে কি হবে 1.3%। তাহলে কি আসলো 1.3%। তাহলে এইটার পরীক্ষায় কিন্তু প্রায় আসে জনসংখ্যা বৃদ্ধি হার নির্ণয় করো। যে প্রশ্নে বলা থাকলো একটা দেশে 2017 সালের জন্মহার 30 এবং বহিরাগমনের হার 2 এবং মৃত্যুর হার 15 এবং বহিরাগমনের হার 4 হলে ওই দেশের জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় করো। তার মানে ওই দেশের জনসংখ্যাটা কি পরিমাণ বাড়ছে, যে 1.3 যদি প্লাস মান আসে তাহলে জনসংখ্যা বৃদ্ধি আসবে, আর যদি নেগেটিভ মান আসে তাহলে বুঝতে হবে জনসংখ্যা হ্রাস পাচ্ছে, সেখানে বৃদ্ধি হয়নি। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূত্রটা একটু মাথায় রাখলে হয়ে যাবে। এরপরে দেখো শূন্য জনসংখ্যা। যে শূন্য জনসংখ্যা বলতে আমি গত ক্লাসে বলছিলাম যে জন্ম আর মৃত্যু হারের যদি কোনো পার্থক্য যদি না থাকে, যে দুইজন শিশু জন্মগ্রহণ করলো, দুইজনই মারা গেল, তাহলে সেই দেশটাকে বলবো শূন্য জনসংখ্যা। তাহলে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বলছে দেখো, জিরো পপুলেশন গ্রোথ, শূন্য জনসংখ্যা বৃদ্ধি। তাহলে শূন্য জনসংখ্যা বৃদ্ধি যদি তুমি বের করতে চাও, অর্থাৎ জিরো পপুলেশন গ্রোথ, জেপিজি, তাহলে জেডটা হলো জিরো, পিতে হলো পপুলেশন, জিটা হলো গ্রোথ। তাহলে স্থূল জন্মহার সিবিআর মাইনাস স্থূল মৃত্যু হার সিবিআর, অর্থাৎ সি না দিলেও হয়, জন্মহার থেকে মৃত্যুর হার বিয়োগ করলে তোমার কি পাওয়া যাবে, শূন্য জনসংখ্যা বৃদ্ধি পাওয়া যাবে। তাহলে শূন্য জনসংখ্যা বৃদ্ধি, শূন্য জনসংখ্যা অবশ্যই এটা বিয়োগ করলে জিরো আসতে হবে এখানে, অর্থাৎ জন্মহার হলো 5, মৃত্যু হার হলো 5, বিয়োগ করলে হবে জিরো। তাহলে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে শূন্য জনসংখ্যা বৃদ্ধি মানে কি, যে পরিমাণ শিশু জন্মগ্রহণ করলো ঠিক একইভাবে মানুষ মৃত্যুবরণ করলো, তাহলে কি হবে, জিরো রেজাল্ট আসতে হবে। অর্থাৎ যে দেশে জন্মহার মৃত্যু হার সমান সেই দেশটাকে বলা হয় শূন্য জনসংখ্যার দেশ। আর শূন্য জনসংখ্যা বৃদ্ধির সূত্র হলো যে জন্মহার থেকে মৃত্যু হার বিয়োগ করলে যদি জিরো আসে তাহলে সেটাই হলো শূন্য জনসংখ্যা বৃদ্ধি। এরপরে আসো নিট অভিবাসন। এটা আমাদের পরীক্ষা অনেক সময় বের করতে বলে যে নিট অভিবাসন বের করো, নিট অভিবাসন। দেখো নিট অভিবাসন বলতে কি বোঝাচ্ছে, যে নিট অভিবাসন হলো যে অভিবাসন বলতে কোনো ব্যক্তি স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের লক্ষ্যে এক দেশ থেকে অন্য দেশে গমন করাকে নির্দেশ করে। কোনো নির্দিষ্ট অঞ্চলে মোট আগমন এবং মোট নির্গমনের পার্থক্য হলো নিট অভিবাসন। তার নিট অভিবাসন হলো কি, মোট আগমন এবং মোট নির্গমনের পার্থক্য হলো নিট অভিবাসন। তার মানে তোমার একটা দেশে জনসংখ্যা, আমাদের দেশ থেকে মনে করো 10 জন বিদেশে গেল এবং বিদেশ থেকে 5 জন লোক আসলো, এদের যে পার্থক্য এটাকেই বলা হচ্ছে কি নিট অভিবাসন। এই জন্য এই সংখ্যাটা মনে রাখবা যে কোনো নির্দিষ্ট অঞ্চলে মোট আগমন এবং মোট নির্গমনের পার্থক্য হলো নিট অভিবাসন। তাহলে নিট অভিবাসনের একটা সূত্র আছে আমাদের, নিট অভিবাসন সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে, I মাইনাস ই বাই পি ইন্টু 1000। ঠিক আছে, এই সূত্রটা আমরা মাথায় রাখবো যে নিট অভিবাসনের সেক্ষেত্রে দেখো এখানে মোট জনসংখ্যা, পিতে হলো মোট জনসংখ্যা, ঠিক আছে, আর তোমার এখানে স্থায়ী বহিরাগমনের বিষয়টা হলো আই, আর ইতে বলতে হচ্ছে কি বহির্গামী সংখ্যা, এটা হলো স্থায়ী ফিক্সড, এটা হলো বহির্গমন চলে গেল। ঠিক আছে, মানে স্থায়ীভাবে তোমার নিট অভিবাসন বলতে কি, যে এরা স্থায়ীভাবে এক দেশে আরেক দেশে চলেই গেল আর আসবে না, আর এটা অস্থায়ীভাবে গেছে আসবে আবার এরকম। আর এখানে একটা হলো মোট পপুলেশন। তাহলে নিট অভিবাসন বের করতে গেলে 3টা জিনিস থাকতে হবে, যে তোমার মোট জনসংখ্যা দেওয়া থাকতে হবে এবং বহিরাগত সংখ্যা দেওয়া থাকতে হবে। বহিরাগত সংখ্যাকে আমরা বলি হচ্ছে আই, আর ইটাকে বলা হচ্ছে বহির্গামীর সংখ্যা,
দেয়া থাকবে। তাহলে তিনটা বিষয় যদি দেয়া থাকে তাহলে এই সূত্রে বসাইলে আমরা কি পাবো, নিট অভিবাসনের বিষয়টা পাবো। এখন চলো যাই কিছু বিষয় আমরা আলোচনা করি। বাংলাদেশের উচ্চ জন্মহারের কারণ কি? তাহলে জনসংখ্যা নির্ধারকগুলো আমরা জানলাম। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের উচ্চ জন্মহারের কারণ কি? বাংলাদেশের উচ্চ জন্মহারের কারণ, এগুলো তোমরা জাস্ট উচ্চ জন্মহারের কারণ সমূহ। তাহলে দেখো একটা দেশের, আমাদের মতো দেশের উচ্চ জন্মহারের কি কি কারণ হতে পারে? এক নম্বর ভৌগোলিক পরিবেশ, বাল্য বিবাহ, বহু বিবাহ, শিক্ষার অভাব, অজ্ঞতা। এগুলো পয়েন্ট শুনে রাখো, পয়েন্টের আকার বেসিক করে লিখলে হয়ে যাবে। নারী শিক্ষার অভাব আছে, জীবনযাত্রার নিম্নমান, সামাজিক কুসংস্কার, ধর্মীয় কুসংস্কার আছে, দারিদ্রতা আছে, খাদ্য অভ্যাস আছে, চিত্ত বিনোদনের অভাব আছে, জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে ধারণা নেই। তাহলে আমাদের মতো দেশে উচ্চ জন্মহারের কারণগুলো হলো এটা, যে তোমার শিক্ষার অভাব আছে, কুসংস্কার আছে, তারপরে সন্তানের স্প্রিয়া আছে, তারপর বিনোদনের সেরকম সুযোগ সুবিধা নেই, তারপরে খাদ্য অভ্যাসের একটা বিষয় আছে, তারপরে ভৌগোলিক একটা বিষয় কারণে হতে পারে, তারপরে তোমার জীবনযাত্রার মান নিম্ন। এইসব বিভিন্ন রকম কারণের পয়েন্টগুলো লিখে এর উপরে কিছু কথা লিখে দিলে হয়ে গেল যে এইসব কারণে বাংলাদেশের উচ্চ জন্মহারের বিষয়টা, জন্মহার বিষয়টা উচ্চ হওয়ার এর কারণ হলো এইগুলো। এখন বাংলাদেশের উচ্চ মৃত্যুর কারণ কি? এখন যদি তোমার এখানে এটা বলে উচ্চ মৃত্যু হারের কারণ, ঠিক একই মৃত্যু হারের কারণগুলো শুনে রাখো। দারিদ্রতা এক নাম্বার, তারপর চিকিৎসার অভাব, নিম্ন জীবনযাত্রার মান, পুষ্টিকর খাদ্যের অভাব, নারী মৃত্যু। তাহলে বাংলাদেশের উচ্চ মৃত্যু হারের কারণগুলো, এই পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে যে দারিদ্রতা একটা বড় ফ্যাক্টর, তারপর সুচিকিৎসার আমাদের অভাব আছে, নিম্ন জীবনযাত্রার মান, পুষ্টিকর খাদ্যের অভাব আছে এবং নারী মৃত্যুর হারের একটা বিষয় আছে। এই কারণে আমাদের মৃত্যুর হারও কিন্তু বেশি। এখন আমাদের মৃত্যু হার কমানোর উপায়গুলো কি কি করতে পারি? সচেতনতা বৃদ্ধি করতে পারি, দারিদ্র দূর করতে পারি, উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে, বাল্যবিবাহ রোধ করতে হবে, পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করতে হবে। তারপরে কি হবে? শিশু মৃত্যুর হার কমাতে হবে, জীবনযাত্রার মান উন্নত করতে হবে, নারী মৃত্যুর হার কমাতে হবে এবং যানবাহনের দুর্ঘটনা রোধ করতে হবে। আমাদের দেশে উচ্চ মৃত্যুর হার একটা বড় কারণ কিন্তু যানবাহনের দুর্ঘটনা, একটা বিরাট বড় ফ্যাক্টর। দেখবো যে গড়ে আমাদের দেশে প্রায় যানবাহনে প্রতিদিনই দুর্ঘটনায় মারা যায় প্রায় 20 জনের মতো, বা তারও বেশি হতে পারে, বা তারও একটু কম হতে পারে এরকম। তাহলে এটাও কিন্তু একটা মৃত্যুর হার একটা বড় কারণ, যে যানবাহনের দুর্ঘটনা আমাদেরকে কমাতে হবে, তাহলে মৃত্যুর বিষয়টা আমরা কমাতে পারবো। এখন দেখো তাহলে আমরা জনসংখ্যার একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে জনসংখ্যার মধ্যে কি সম্পর্ক আছে? দেখো জনসংখ্যার মধ্যে দুই ধরনের সম্পর্ক, একটা পজিটিভ সম্পর্ক, একটা নেগেটিভ সম্পর্ক। নেগেটিভ সম্পর্ক হলো কি? জনসংখ্যা যদি বেশি হয় তাহলে বেকারত্ব বাড়ে, সঞ্চয় কমে, বিনিয়োগ কমে, সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়, মাথাপিছু আয় কমে, খাদ্য ঘাটতি দেখা দেয়, মুদ্রাস্ফীতি দেখা দেয়, নির্ভরশীলতা বৃদ্ধি পায়, কৃষির উপর বিরূপ প্রভাব পড়ে, নিম্ন জীবনযাত্রা মানে। তার মানে কি? জনসংখ্যা যদি বাড়ে তাহলে এই নেতিবাচক প্রভাবগুলো আসে। আবার ঠিক জনসংখ্যার ইতিবাচক প্রভাবগুলো আছে কিন্তু। এক নম্বর হলো কি? যে শ্রমের যোগান বাড়ানো যায়, মূলধনের বিকল্প উৎস, মানব সম্পদ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, তারপরে জনকল্যাণ, কারখানার শ্রমিকদের প্রবর্তন করা যায়, বৃহৎ শিল্প প্রতিষ্ঠা করা যায়। আবার জনসংখ্যার যেমন তোমার নেতিবাচক দিক আছে, জনসংখ্যা বৃদ্ধির আবার ইতিবাচক দিক আছে। তাহলে নেতিবাচক দিক যেগুলো বললাম ওগুলো খেয়াল রাখবা, ইতিবাচক বিষয় যেগুলো আছে সেগুলো খেয়াল রাখবা। এগুলো সৃজনশীল কোশ্চেন দিলে এখান থেকে তোমরা একটা আলোচনা করে লিখলেই হয়ে যাবে বিষয়টা। এখন আমরা আসি শিক্ষার্থী বন্ধুরা, জনসংখ্যার বৃদ্ধির প্রভাব। দেখো একটা দেশে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, জনসংখ্যা বৃদ্ধির প্রভাব এগুলো তেমন কিছু বোঝার নেই, জাস্ট একটু শোনো তোমরা। জনসংখ্যা বৃদ্ধি পেলে কি হয়? জনসংখ্যা বৃদ্ধির প্রভাবটা হলো কি? নিম্ন মাথাপিছু আয়, বেকারত্ব বাড়ে। জনসংখ্যা যখন বেশি হয়, বেশি হলে কি হয়? প্রভাব বলতে কি হয়? যে একটা বিষয়ের ফলে সমাজের উপরে তার কি প্রভাবটা পড়ে? তাহলে বা বেকারত্ব বৃদ্ধি পেতে পারে, শিক্ষা শিল্প ক্ষেত্রে সমস্যা হতে পারে, তারপর স্বাস্থ্য ঘাটতি হতে পারে, জমি খণ্ড বিখণ্ড হয়ে যেতে পারে, তারপর জন্ম মৃত্যু উচ্চ হার হতে পারে, খাদ্য ঘাটতি দেখা দিতে পারে, বাসস্থানের সমস্যা হতে পারে, শিল্প উন্নয়ন ব্যাহত হতে পারে। এইগুলো হলো কি? একটা দেশের জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে এবং এই পয়েন্টের উপরে আলোচনা করে লিখে দিলেই আমাদের বিষয়টা হয়ে যাবে। এখন এর পরে আমরা 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 গত ক্লাসে, প্রথম ক্লাসে আমরা ম্যালথাসের জনসংখ্যা আলোচনা করেছিলাম, তারপরে ক্লাসে আমরা আলোচনা করেছি কাম্য জনসংখ্যা তত্ত্ব, তারপরে আমরা
আজকে আমরা জনসংখ্যা সম্পর্কে আরও টুকিটাকি যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করলাম। এখন দেখো জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায়। এখন তুমি যদি বলো যে বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করবা কি করে, জনসংখ্যা তো বাড়ছে, তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায় খেয়াল করো। তাহলে জনসংখ্যা যদি আমি কন্ট্রোল করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কি কি করতে হবে, সেক্ষেত্রে বন্ধুরা এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এক নম্বর হলো কি, তোমার পরিবার পরিকল্পনা প্রণয়ন করতে হবে, জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে, যথাযথ আইনের প্রয়োগ করতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে গেলে শিক্ষার প্রসার করতে হবে, তারপরে ধর্মীয় কুসংস্কার দূর করতে হবে, তারপর নারী শিক্ষার প্রসার ঘটাতে হবে, নিরক্ষরতা দূর করতে হবে, আন্তর্জাতিক স্থানান্তর ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, চিত্ত বিনোদনের ব্যবস্থা করতে হবে, নারীর ক্ষমতায়ন করতে হবে। তাহলে কি হবে, জনসংখ্যার যে বাড়তে এই বাড়াটা আমরা কন্ট্রোল করতে পারবো। তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে গেলে এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি করতে পারবো, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারবো। তাহলে দেখো এই অধ্যায়ে কিন্তু তিনটা বিষয় নিয়ে, জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। তাহলে জনসংখ্যার উপর যত ধরনের কোশ্চেন আছে আমরা সব আলোচনা করে শেষ করে দিলাম। আজকে আমরা এই অধ্যায়টা শেষ করব। এরপর আসো মানব সম্পদ। মানব সম্পদ তাহলে বা হিউম্যান রিসোর্স। দেখো মানব সম্পদ বলতে কি বুঝি, একই দেশের উৎপাদনশীল এবং দক্ষ শ্রম শক্তি বা জনশক্তিকে মানব সম্পদ বলা হয়। যে একটি দেশে উৎপাদনশীল এবং দক্ষ জনশক্তিকে বলা হয় মানব সম্পদ। তাহলে মানব সম্পদের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি, একটি দেশের ভূমি এবং মূলধনকে বস্তুগত সম্পদকে বলা হয়, বিধায় তার প্রেক্ষিতে শ্রম শক্তিকে মানব সম্পদ বলা হয়। তাহলে মানব সম্পদ কখন হবে, একটি জাতিকে শিক্ষিত এবং প্রশিক্ষণ করে মানবের সম্পদে পরিণত করাই হচ্ছে মানব সম্পদ। তার মানে তুমি কি মানুষ আর মানব সম্পদের মধ্যে পার্থক্য, যে যেমন যার মধ্যে শিক্ষা নেই, যার মধ্যে কারিগরি জ্ঞান নেই, সে কিন্তু মানব সম্পদ না, সে শুধু মানুষ। তাহলে মানুষ এবং মানুষের মধ্যে পার্থক্য, মানব সম্পদের মধ্যে পার্থক্য। তোমাকে মানব সম্পদ হতে গেলে প্রথমত শিক্ষা লাভ করতে হবে, দ্বিতীয়ত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, তাহলে তুমি সম্পদে পরিণত হবে। আদারওয়াইজ তুমি শুধু মানুষ। এটা মানুষ আর মানব সম্পদের মধ্যে পার্থক্য, বিষয়টা তোমরা মাথায় রাখবে। তাহলে মানব সম্পদ হলো কি, যে একই দেশের উৎপাদনশীল এবং দক্ষ শ্রম শক্তি হলো মানব সম্পদ। তাহলে মানব সম্পদের উন্নয়নের সূচকগুলো কি কি, দেখো আমি মানুষকে যদি মানব সম্পদে পরিণত করতে চাই, তার সূচকগুলো কি কি, তাহলে কি কি দরকার হবে সূচকগুলো। এক নম্বর খেয়াল রাখো আয়ুষ্কাল। প্রথমত হলো কি, মানব সম্পদে পরিণত করতে হলে আমাদের গড় আয়ু বাড়াইতে হবে, জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে, কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলে কি হবে, মানব সম্পদের উন্নয়নের সূচক হলো এইগুলো, যে এক নম্বর আয়ুষ্কাল, দুই নম্বর জ্ঞান অর্জন, তিন নম্বর জীবনযাত্রার মান। এই তিনটা বিষয়ের উপর মানব সম্পদ নির্ভর করে, যে একটা দেশের মানুষ সম্পদে পরিণত হবে কিনা সেই বিষয়টা। এখন একটা দেশের মানব সম্পদের গুরুত্ব কি, তুমি কি মানব সম্পদ করবা, কেন করবা? মানব সম্পদের দেখো মানব সম্পদের গুরুত্ব, এক নম্বর হলো কি, দক্ষতা বৃদ্ধি পাবে, দুই নম্বর উৎপাদন বৃদ্ধি পাবে, তিন নম্বর কর্মসংস্থান বৃদ্ধি পাবে, চার নম্বর জনসংখ্যা সমস্যার সমাধান হবে, পাঁচ নম্বর হলো দক্ষ উদ্যোক্তা তৈরি হবে, খাদ্য ঘাটতি দূর হবে, বাণিজ্য ঘাটতি দূর হবে, জনশক্তি রপ্তানি হবে, সঞ্চয় মূলধন গঠন হবে, আয় বৈষম্য দূর হবে এবং দারিদ্র দুঃস্থ চক্র থেকে আমরা বের হতে পারবো। তাহলে মানুষ যদি মানব সম্পদে পরিণত হয়, তাহলে কি হবে, যে আমরা এই বিষয়গুলো অর্জন করতে পারবো। তাহলে এই পয়েন্টগুলো খেয়াল রাখবে, তাহলে তোমরা এখানে আনসার করতে পারবে। এখন মানব সম্পদ উন্নয়নের উপায় কি, মানব সম্পদ উন্নয়নের উপায়, আমি মানুষকে সম্পদে পরিণত করতে চাই, তার উপায়গুলো কি কি। তাহলে এক নম্বর খাদ্য পুষ্টির ব্যবস্থা করতে হবে, দুই নম্বর বস্ত্র, তিন নম্বর আবাসন, চার নম্বর স্বাস্থ্যের বিষয় করতে হবে, তারপরে পাঁচ নম্বর শিক্ষা, ছয় নম্বর পরিবহন সুবিধা, সাত নম্বর গণসংযোগ মাধ্যম এবং শক্তি ভোগ। এটা শক্তি ভোগ বলতে কি, দেশের জনগণের মাথাপিছু কত পরিমাণ বিদ্যুৎ এবং অন্যান্য উচ্চ শক্তি ভোগ করতে পারে, সেটা হলো শক্তি ভোগের অন্তর্ভুক্ত। তাহলে মানব সম্পদের উন্নয়নের উপায়গুলো কি কি, এই পয়েন্টগুলো তোমরা মাথায় রাখবে। দেখবা যে একটা সৃজনশীল কোশ্চেনের মধ্যে কতগুলো পয়েন্ট দেওয়া আছে, সেটা দিয়েই তোমাকে বুঝতে হবে যে এখানে মানব সম্পদের উন্নয়নের কথা বলা হচ্ছে। তাহলে যে পয়েন্টগুলো দেওয়া আছে, এই পয়েন্ট বাদে আরও কি কি তুমি পয়েন্ট যুক্ত করতে চাও একটি দেশে মানব সম্পদ উন্নয়ন করার জন্য, সেই বিষয়গুলো তোমার খেয়াল রাখতে হবে। এগুলো তেমন কিছু এখানে বোঝার নেই। এখন বাংলাদেশের মানব সম্পদের জন্য সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে, সেই পদক্ষেপের মধ্যে কি কি আছে, এক নম্বর দেখো শিক্ষা আছে,
2 নম্বর স্বাস্থ্য উন্নয়নের বিষয় আছে, 3 নম্বর নারী শিক্ষা ও তাদের ক্ষমতায়নের বিষয়গুলো আমাদের করতেছে, তারপর আবাসনের বিষয়টা করতেছে। এইগুলো হলো কি একটা দেশে মানব সম্পদ উন্নয়নের জন্য সরকারের ভূমিকাগুলো কি কি, সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে সেই বিষয়গুলো আমি বললাম। তাহলে মানব সম্পদের বিষয়টা আমাদের শেষ হয়ে গেল। এখানে জাস্ট তোমরা এখানে এগুলো পড়ার বিষয় একটু বা বই থেকে আর একটু পড়ে নিও। তারপর আসো আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থান এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তোমার কনসেপ্ট অফ সেলফ এমপ্লয়মেন্ট। তাহলে আত্মকর্মসংস্থান হলো কোনো ব্যক্তি নিজে নিজেই কর্মসংস্থান সৃষ্টি করাকে বলা হয় আত্মকর্মসংস্থান বা স্বকর্মসংস্থান। তাহলে কোনো ব্যক্তি নিজেই নিজের কাজের ব্যবস্থা করাকে বলা হয় আত্মকর্মসংস্থান। তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আত্মকর্মসংস্থানের কর্মক্ষেত্রগুলো কি কি হতে পারে খেয়াল করো। তুমি যদি মনে করো যে আমি নিজে নিজে কিছু করতে চাই, বা তাহলে 1 নম্বর কর্মক্ষেত্র হলো পারিবারিক পরিবেশে, যেমন তাঁত, বাঁশ, বেত, রেশম শিল্প, তারপর মৃৎশিল্প, কাঠ, ঝিনুক শিল্প ইত্যাদি, লবণ শিল্প, তারপরে জুতা, তারপরে তোমার ইমিটেশন অলংকার শিল্প, নার্সারি, বিভিন্ন রকম, এইগুলো আত্মকর্মসংস্থানের কর্মক্ষেত্র। এরপর আসো আত্মকর্মসংস্থানের করণীয় কি কি। তুমি যদি মনে করো যে নিজে নিজে কিছু করতে চাও, তাহলে তোমাকে কি কি করণীয় বিষয়গুলো আছে খেয়াল রাখতে হবে। সকল কাজের প্রতি সম্মানবোধ জানাতে হবে, যে কোনো কাজকে তোমাকে সম্মান করতে হবে, তা নাহলে কিন্তু তুমি আত্মকর্মসংস্থান, কোনো কাজকে অপমান করা যাবে না। তারপর কাজের সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তারপর কাজের ঝুঁকি বিশ্লেষণ করতে হবে। ঝুঁকি বিশ্লেষণের 3টা পর্ব আছে: ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি এবং খাঁটি ঝুঁকি। এছাড়াও আত্মকর্মসংস্থান বেছে নিতে চায় তার সকল দুর্বল দিক এবং সুযোগ সুবিধা বিবেচনা নিতে হবে। কাজটি আর্থিক প্রাপ্তি এবং আর্থিক ব্যয় পার্থক্য নির্ণয় করতে হবে। তারপরে কৃষি এবং বিভিন্ন শিল্পের উপর বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করতে হবে। তুমি আত্মকর্মসংস্থান করতে গেলে ওই বিষয় সম্পর্কে তোমার কিন্তু কারিগরি জ্ঞান লাভ করতে হবে, যেটা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যেকটি উপজেলা বা জেলা শহরে দেখবা যে পলিটেকনিক ইনস্টিটিউট বা কারিগরি প্রতিষ্ঠান করছে। সেখানে যে আমরা শিক্ষিত যুবকরা অনেক শুধু চাকরির পেছনে ঘুরে বেড়াই, কিন্তু সেখানে যদি যে কোনো বিষয়ের উপর আমি প্রশিক্ষণ নেই, তাহলে কিন্তু আমার আর ওই অন্যের চাকরির করার জন্য আমার ঘুরে বেড়ানো লাগবে না। আমি নিজে উদ্যোক্তা হয়ে যাব, নিজেই অন্যদের চাকরির ব্যবস্থা করতে পারবো। তার জন্য কি করতে হবে, তোমাকে একটা কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা কি করছি যে পুঁথিগত বিদ্যা অর্জন করেই আমরা বসে আছি, কিন্তু উন্নত বিশ্বে পুঁথিগত বিদ্যার পাশাপাশি কিন্তু কারিগরি বিষয়ের উপর গুরুত্ব দেয়। সেটা আমাদের সরকারও বিষয়টা বিবেচনা রাখছে, এবং সেই আলোকে কিন্তু এখন দেখবা যে প্রত্যেকটা জেলাতে পলিটেকনিক ইনস্টিটিউট আছে, এবং উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রগুলো করা হচ্ছে। এখানে যে আমি পোলট্রি শিল্পের উপর, গবাদি পশুর উপর, মৎস্য চাষের উপর, মোবাইল টেকনোলজির উপর, কম্পিউটারের উপর, বিভিন্ন বিষয়ের উপর আমি প্রশিক্ষণ নিতে পারি। নেওয়ার পরে আমি আমার নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, যে লেখাপড়া করলাম শুধু চাকরির জন্য না। এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা যে পড়াশোনা করছে চাকরিই করা লাগবে, কিন্তু সবাই চাকরি করার দরকার নেই। এখন কথা হলো যে একজন সফল উদ্যোক্তা যে কতগুলো বিষয় মনে রাখতে হবে। যে সফল উদ্যোক্তা হতে গেলে তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে, আত্মনিবেদিত হতে হবে, দূরদৃষ্টি হতে হবে, সাহায্য হতে হবে, এবং সহজ কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। তাহলে তুমি একজন সফল উদ্যোক্তা হতে পারবে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এখন আরেকটা বিষয় সম্পর্কে দেখো, সফল আত্মকর্মী ও কেন্দ্রীয় সমীকরণ। তুমি যদি সফল উদ্যোক্তা বা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে চাও, তাহলে প্রথমত হলো তোমার ইতিবাচক মনোভাব। দেখো, এটা হলো পজিটিভিটি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো কাজের পিছনে তোমার ইতিবাচক মনোভাব থাকতে হবে। তুমি যদি নেতিবাচক মনোভাব নিয়ে কোনো কাজের পিছনে নিয়োগ করো, তাহলে কিন্তু সেখান থেকে তুমি ভালো কিছু পাবে না। এরপরে ভালো লাগা থাকতে হবে সেই কাজের পিছনে। তারপর কঠোর অধ্যবসায় থাকতে হবে, লেগে থাকতে হবে। তারপরে উদ্দেশ্য, ধৈর্য ধারণ করতে হবে। এবং মানুষকে সবসময় বিশ্বাস করো। তুমি যাই অর্জন করতে চাও, তোমার চারিপাশে এমন কেউ না কেউ আছে যিনি তোমাকে সেটা অর্জন করতে সাহায্য করে। এটা কেন্সিও কিন্তু এই তথ্যগুলো দিয়ে দিয়েছে, যে একজন মানুষ যদি সফল উদ্যোক্তা হতে চায়, তাহলে তাকে কিন্তু কি করতে হবে, মানুষের প্রতি আবার বিশ্বাসটা রাখতে হবে। তা নাহলে একার পক্ষে তো সব কাজ তোমার করা সম্ভব নয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অর্থনীতি 2য় পত্রের 4র্থ অধ্যায় জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থানের উপর বিস্তারিত আলোচনা করলাম। জনসংখ্যার যে অন্যান্য বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। সেটা জনসংখ্যা ঘনত্ব নির্ণয় করো, স্থূল জন্মহার, স্থূল মৃত্যু হার নির্ণয় করো, নিট অভিবাসন নির্ণয় করো, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার, জনসংখ্যার বৃদ্ধির হার নির্ণয় করা শিখলাম।
তারপরে উচ্চ জন্মহারের কারণ কি, উচ্চ মৃত্যুহারের কারণ কি, জনসংখ্যা নিয়ন্ত্রণ কী করে করা যায়, এই বিষয়গুলো সম্পর্কে আজকে ধারণা লাভ করলাম। এরপর আমরা মানব সম্পদ কী, মানব সম্পদের উন্নয়নের সুযোগ কী, মানব সম্পদ কীভাবে উন্নয়ন করা যায়, মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব সম্পর্কে আমরা জানতে পারলাম। এরপরে আমরা জানলাম যে আত্মকর্মসংস্থান কী, আত্মকর্মসংস্থানের কৌশলগুলো কী কী, আত্মকর্মসংস্থানের জন্য এখন একজন সফল উদ্যোক্তার কী কী গুণাবলী থাকা দরকার, এবং আত্মকর্মসংস্থানের তোমার কতগুলো বিষয় আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। এটা একটি সোজা অধ্যায়। আর এর আগের দুইটা ভিডিওতে আমার দেয়া আছে, যেখানে দেখবা যে ম্যালথাসের জনসংখ্যা তথ্য এবং কাম্য জনসংখ্যা তথ্য। তোমরা যারা আমার এই ক্লাসে অংশগ্রহণ করেছো, ক্লাসটিকে অন্যদের সাথে শেয়ার করে দাও, এবং যারা এখন ক্লাস না করতে পারলো, পরবর্তীতে আমাদের ফেসবুক পেজে ক্লাসটি দেওয়া থাকবে, অথবা আমার ইউটিউব চ্যানেল, আমাদের কলেজে আমার এই ক্লাসটি আপলোড দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা শিক্ষা লাভ করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যারা 2020 সালে এসএসসি পাস করছো, সেই সব শিক্ষার্থী বন্ধুদের হারুনুল্লাহ ডিগ্রি কলেজের পরিদর্শনের আহ্বান জানাচ্ছি, এবং কলেজটিকে পছন্দের তালিকায় রাখার আহ্বান রাখছি। এবং যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, আমাদের হারুনুল্লাহ ডিগ্রি কলেজের এইচএসসি প্রোগ্রাম চালু আছে এবং ভর্তি চলছে। এই কলেজ ক্যাম্পাস পরিদর্শন করুন এবং আমাদের কলেজ ভর্তি হন আশা করি। এবং আপনারাও আমার ইউটিউব চ্যানেল, আমাদের কলেজ, ওখানে বিভিন্ন বিষয়ের উপরে ক্লাসগুলো দেওয়া আছে, আপনারা ওখান থেকেও পড়ালেখা করে উপকৃত হতে পারবেন। তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি মামুন স্যার ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।